শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। ডিসেম্বরে তুষারপাতে শ্বেতরঙা চাদর মুড়ি দিয়ে অসহনীয় হিমশীতল ঠান্ডায় জুবুথুবু হয়ে কাঁপছে প্রকৃতি। তাপমাত্রাও চলে আছে -30-তে। রাত যত গভীর হচ্ছে ততই মাইনাসের কাটায় যোগ হচ্ছে রোমান সংখ্যারা। এবছর ডিসেম্বরের অন্যতম শীতল রাতটি বোধহয় আজ। অথচ কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণের উষ্ণতায় ঘিরে আছে পুরো পেন্ট হাউস। রাতের অন্তিম প্রহর চলমান। কাচের দেয়ালের পর্দাগুলো আলতোভাবে টেনে রাখা, যার দরুন ল্যাম্পপোস্টের বিস্তার আলোর নিশানা ধরে যতদূর চোখ যায় ততদূর অবধি দৃশ্যপটে ভেসে ওঠে কেবল বরফের আস্তরে ডুবে যাওয়া জংলা ক্রিসমাসের গাছগুলো। ঘুটঘুটে অন্ধকারের মাঝে হলদে হ্যাজাক জ্বালিয়ে জঙ্গল পাহারায় কর্মরত নাইট ওয়াচের মতো কালো পোশাকধারী একদল গার্ডস। কোনো এক অজ্ঞাত কারণে পাইথন টেরিটরিতে দ্বিগুণ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে ইদানিং। জঙ্গলের পথ অতিক্রম করে একটা কাক পক্ষীরও প্রবেশ করার সাধ্য নেই পেন্ট হাউসে। তবুও কাজের ফাঁকে ফাঁকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দু একবার অবিরত তুষারপাতের দিকে দৃষ্টিপাত করে এরিস। রুমের মাঝে খুব একটা আলো নেই, বেডসাইড টেবিলে ড্রিম লাইট জ্বালানো শুধু। আজ রাতটা পেন্ট হাউসে অতিবাহিত করবে এরিস। অগত্যা মাঝরাতে শরীরে কালো রঙের স্কিনি স্যান্টো গেঞ্জি জড়িয়ে ল্যাপটপ নিয়ে বসে ছিল বিছানায়। ঘুম জিনিসটা বোধহয় সত্যি ঈশ্বরের এক নিদারুণ ব্লেসিং। সবাই সেটা লাভ করতে পারে না, এরিস তার মধ্যে অন্যতম। পাহাড় সমান পাপ গ্রাস করে রেখেছে ওকে। ফলস্বরূপ ঘুমের প্রবণতা হারিয়েছে বহু আগেই। নিস্তব্ধ নিঝুম স্নোফলের রাতে পুরো পেন্ট হাউস যখন ঘুমে আচ্ছন্ন, তখনও নির্ঘুম চোখ দুটো মেলে তৃষ্ণার্ত চাতকের ন্যায় ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করছে এরিস। তন্মধ্যে সকল নিস্তব্ধতার ইতি টেনে শুনশান করিডোর ছাপিয়ে ভেসে আসে রিঞ্ঝি নুপুরের বেসামাল ঝংকার। চকিতে চোখ ঘুরায় সে। দৃষ্টিগত হয় নিরিবিলি রাতে নিষিদ্ধ মাফিয়ার অন্ধকার ঘরে সরলতার ছন্নছাড়া আগমন। মেয়েটাকে এলোমেলো লাগছে। জুবুথুবু সর্বাঙ্গ জুড়ে মিশে আছে অকৃত্রিম মাদকীয়তা। বেঘুরে টালমাটাল সে। হেলে দুলে এদিকে এগিয়ে আসছে। গাঢ় নীল চোখ জোড়া ঘুরে আচ্ছন্ন, তবুও গমরঙ্গা পেলব মুখশ্রী জুড়ে ঠিকরে পড়ছে লাবণ্যতা। সামনের দিকে একপল নজর বুলিয়ে থমকালো এরিস। মেয়েটার হঠাৎ আগমন নিয়ে ভাবনায় ডুবল কিয়ৎক্ষণ। পরক্ষণেই চিরাচারিত কঠিন রূপে ফিরে এসে রাশভারী কণ্ঠে বলল, এখানে কি চাই? আজ আর সংশয় দেখা গেল না নীলাম্বরীর দুচোখে। আর না তো সে চোখ নামালো কুণ্ঠায়। উল্টো এরিসের কথায় বিন্দু পরিমাণ তোয়াক্কা না করেই ছুটে এসে এক লাফে উঠে দাঁড়ালো খাটের উপর। ঈশানীর হঠাৎ কাণ্ডে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে মাফিয়া বসের চোখে মুখে। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল ইরিশ। খাটের উপর দাঁড়িয়ে টলতে থাকা মেয়েটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে সন্দিহান গলায় বলল, আর ইউ ড্রাঙ্ক? উহু, মন ভালো করার ওষুধ খেয়েছি শুধু। চোখ বুজে বেঘুরে টলতে টলতে জবাব দেয় ঈশানী। হোয়াট? অবিশ্বাসের ঝংকার বেরিয়ে আসে এরিসের পুরুষালী কণ্ঠনালী ভেদ করে। ফের অস্পষ্ট আওয়াজে বলে ওঠে মেয়েটা, ঠিকই শুনেছেন, ফ্লোরা বলেছে ব্যথা বলার ওষুধ ছিল এটা। বাঁকাটুকু শেষ করে অকস্মাৎ শরীর ছেড়ে দিয়ে দু হাতে এরিসের গ্রীবা জড়িয়ে ধরে ঈশা। মেয়েটার আকস্মিক কাণ্ডে হকচকিয়ে ওঠে এরিস। চট করেই জমে বরফপিণ্ডে রূপান্তরিত হয় মাফিয়া বসের সিংহের মতো রগরগে আত্মাটা। প্রচণ্ড উত্তেজনায় হৃৎপিণ্ড ফেটে পড়ার উপক্রম। তাও নিয়ন্ত্রণহীন অবচেতন মেয়েটাকে নিজের থেকে সরালো না ইরিশ। দুহাত মুঠিবদ্ধ করে স্থির হয়ে রইল সেখানেই। ঈশানী এখনও খাটের ওপর দাঁড়িয়ে। এরিসের মাত্রাতিরিক্ত বেসামাল হৃদয়ে আবারও ভূকম্পন বাঁধিয়ে দিয়ে ওর বলিষ্ঠ কাঁধের উপর আচানক চিবুক ঠেকালো ভীত মেয়েটা। অতঃপর চোখ বন্ধ রেখে অস্পষ্ট আওয়াজে বিড়বিড় করে বলল, জানেন, আমার অনেক ব্যথা, হৃদয়টা ভেঙে তছনছ। এই মাফিয়া ইরিশ একটা অত্যাচারী, ও একটা সত্যিকারের জানোয়ার। ঘৃণা করি আমি ওকে। মুহূর্তে সবটুকু অনুভূতির জোয়ার গ্রাস করে নিল নিদারুণ তিক্ততা। এতক্ষণে থমকে থাকা মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক সত্তায়। চোখের মাঝে নেমে আসা সুপ্ত সাবলীল ভালো লাগাটুকু উবে গিয়ে অক্ষিপুর ছেয়ে গেল শূন্যতায়। চেতনাহীন ঈশানের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই যন্ত্রণাদায়ক, যা সোজা গিয়ে বিঁধেছে এরিসের বুকের বাম পাশে। হৃদয় এখন রক্তক্ষরণ, তবে মাফিয়া বস সামলাতে জানে নিজেকে।
দুনিয়া থেকে আলগোছে লুকাতে পারে তার নিদারুণ কষ্টের পাহাড়। ফলস্বরূপ একই ভঙ্গিমায় স্থির হয়ে দাঁড়িয়ে ফের গম্ভীর গলায় জিজ্ঞেস করলো ইরিশ, সত্যিই ঘৃণা করো? ভার হয়ে আসা মাথাটা জোরপূর্বক ঝাঁকালো ঈশানী। মাতাল স্বরে বলল, করি তো। ওকে আমি ভীষণ ঘৃণা করি। ও আমায় জোর করে আটকে রেখেছে, বাড়িতেও যেতে দিচ্ছে না, এমনকি আমার পরিবারকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। আপনি জানেন ও অনেক খারাপ। ঈশানের কথায় কোনোরূপ প্রতিক্রিয়া করে না ইরিশ। স্থির চিত্তে দাঁড়িয়ে রয় অকপটে। মনে মনে ভাবতে থাকে শুরু থেকে শেষ অবধি সত্যিই তো মেয়েটাকে হয়তো কম কষ্ট দেয়নি ও, এমনকি এই খারাপ জায়গাটায়। না, আর ভাবতে পারল না ইরিশ। এই মুহূর্তে দাঁড়িয়ে সেসব কথা ভাবতে গেলেও বিতৃষ্ণায় চোয়াল শক্ত হয়ে আসে ওর। ভীষণ ক্রোধের পারদে নিজেকে নিজের নিঃশেষ করে দিতে ইচ্ছে হয় এক নিমিষে। মাফিয়া বসের ট্যাটু আবৃত কাঁধের ওপর না ঘষতে ঘষতে আচমকা ফুপিয়ে ওঠে ঈশানী। ওর চোখ থেকে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলে ভিজে ওঠে ইরিশের বলিষ্ঠ বাহু। সামান্য ঘাড় ফিরিয়ে আর চোখে সেদিকে একপর নজর বুলিয়ে গমগমে আওয়াজে ইরিশ বলে, কাঁদছ কেন? কে মরেছে? না সূচক মাথা দোলায় ঈশানী। নাক টেনে বলে, জানেন আমি একটা বোকা মেয়ে। মেয়েটার অযাচিত কথায় ভেতর ভেতরে কৌতূহল ঘিরে ধরল এরিশকে। অগত্যা নিয়ন্ত্রণহীন সূক্ষ্ম মনোযোগটুকু আপাতত ঈশানীর পানে তাক করল সে। কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে ফের একাই বলতে আরম্ভ করে ঈশানী, দুনিয়াতে কেউ আমায় কখনো ভালোবাসেনি, একটু মাথায় হাত বুলিয়েও কাছে টানেননি। অথচ একটা সত্যিকারের ভালোবাসার মানুষের প্রতীক্ষায় সারা জীবন অপেক্ষার প্রহর গুনেছি আমি। ভেবেছিলাম কেউ না কেউ আসবে, হঠাৎ এসে ভালোবাসার সমুদ্রে তুফান তুলে অহর্নিশ ভিজিয়ে দিয়ে যাবে হৃদয়ের শুষ্ক বেলাভূমিটা। আমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা ভালোবাসা পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। সে আমাকে ঠিক ততটাই চাইবে যতটা চাহিদা এক জীবনে মানুষের জন্য পূরণ করা অসম্ভব। তার প্রেমে আলাদা সুবাস থাকবে, তার মাত্রাতিরিক্ত প্রণয়ের সুবাসে পুলকিত হবে আমার হৃদয়ের প্রতিটি অনুপরমাণু। আমাদের ভীষণ ভালোবাসার রং হবে গাঢ় নীল। তার নিগুড় ভালোবাসার নীল ব্যথায় মুড়িয়ে যেতে চেয়েছিলাম আমি, কিন্তু এমন কেউই এলো না জীবনে। মনে হয় বিধাতা আমার জন্য কাউকে বানায়নি। কারণ কি জানেন? কারণ আমি বোকা। বোকা বলেই সবাই ঠকায় আমাকে। ঈশানের বিরতিহীন কথার মাঝে বাদ সাধল না ইরিশ। এই প্রথমবার মেয়েটার মুখে এতগুলো কথা শুনল ও, তাই বাধা দিতে ইচ্ছে হলো না একদম। ইরিশের ভাবনার ছেদ ঘটে ঈশ্বর অকস্মাৎ দিক পরিবর্তনে। সেই তখন থেকে একই জায়গায় সটান দাঁড়িয়ে আছে ইরিশ। ওদিকে পেছন থেকে এক কাঁধে মাথা এলিয়ে দিয়ে খাটের উপর দাঁড়িয়ে অনর্গল কথা বলে যাচ্ছে ঈশানী। এক চিলতে রিনরিনে নেশালো আওয়াজ, অথচ এই মৃদু আওয়াজটুকুই মাফিয়া বসকে এক পায়ে দাঁড় করিয়ে রাখার জন্য যথেষ্ট। কথা বলতে বলতে এক পর্যায়ে এপাশ থেকে ওপাশে মুখ ঘোরায় চেতনাহীন মেয়েটা। সহসা ওর রেশমের মতো ঝুরঝুরে চুলগুলো এলোমেলো ঢেউয়ের মতো আছড়ে পড়ে ইরিশের সমগ্র মুখমণ্ডল জুড়ে। কোনোরূপ দ্বিধাবোধ না করেই মুখের উপর থেকে আঙ্গুলের সাহায্যে আলগোছে চুলগুলো সরিয়ে দিল ইরিশ। সেসবে বিন্দুমাত্র খেয়াল দিল না ঈশানী। নিভু নিভু চাউনি মেলে ঝাপসা চোখে পরখ করল মানুষটাকে। তার শরীরের কৃত্রিম সুগন্ধি মিশ্রিত পুরুষালী ক্লোনের সুঘ্রাণ আর সোচালো খবরদারিতে ঢাকা গৌড় ও ধারালো চিবুক দুটোই অস্পষ্ট। চাহনি যতটা ঝাপসা, মস্তিষ্ক ঠিক ততটাই ব্যতিগ্রস্ত, যার দরুন আধো আধো চোখ খুলে ফের বলে ওঠে ঈশানী, আমার প্রথম ভালোবাসা, আমার অরণ্য ঠকালো আমায়। মাহিনও বিয়ে না করে আমার মুখটা অব্দি না দেখেই চলে গেল। কেন বলুন তো? আমি কি এতটাই অসুন্দর, এতটাই অপয়া? এইটুকু কি ভালোবাসা যেত না আমাকে? এতক্ষণে ইস্যুর কথায় শান্ত মস্তিষ্কটা আচানক চড়াত করে উঠল ইরিশির। সরল কপালে জড়ো হলো তীক্ষ্ণ গম্ভীরের ভাঁজ। ভেতরে জাগ্রত কৌতূহলের উত্তাপে মুখমণ্ডলে ঘনীভূত হয়েছে রক্তিমাভা। সেভাবেই ঘাড় ঘোরালো ইরিশ। ইরিশ ঘুরতেই ইস্যুর টলতে থাকা অবচেতন মাথাটা পড়ে যেতে নেয় অকস্মাৎ। তবে তার আগেই ওর নরম তুলতুলে গালটাকে হাতের সাহায্যে তুলে ধরে ইরিশ। ধরে রাখা অবস্থাতেই ওর নরম গালে হালকা ঝাঁকুনি দিয়ে প্রশ্ন ছড়ে সে, মাহিন কে? ঘোরে আচ্ছন্ন মস্তিষ্কটা খাটিয়ে ভালোভাবে উত্তর দিতে পারল না ঈশানী। অগত্যা এলোমেলো কথার পসরা সাজিয়ে বলল, মাহিন খুব সুদর্শন,
একেবারে মিস্টার পারফেক্ট, দেখতে ঠিক রাজপুত্রের মতো। কিন্তু আমার মুখটা পর্যন্ত দেখলো না সে, বিয়েটা ভেঙে দিয়ে চলে গেল। ঈশানের আগেও বিয়ে ভেঙেছিল। ব্যাপারটা বোধগম্য হতেই অযাচিত ব্যথায় টনটন করে উঠল ইরিশের শুষ্ক করা পড়া হৃদয়টা। তার মানে মেয়েটা আগে থেকেই ভাঙাচোরা, অথচ এই হৃদয় ভাঙা মেয়েটাকে পুনরায় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কতই না প্রচেষ্টা ছিল মাফিয়া বসের। তবে এই মুহূর্তে সেই নিগুড় ব্যথাটুকু ছাপিয়ে ওর মস্তিষ্কে চড়াও হয়েছে অহেতুক ক্রোধের দাবানল। ঈশানের মুখে এত এত প্রশংসা শুনে মাহিন নামটার প্রতি একরাশ প্রতিহিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে ভেতরটা। ফলস্বরূপ এবার আর নিজের অনুভূতিগুলোকে সামাল দিয়ে উঠতে পারল না মাফিয়া বস। অবচেতন মেয়েটার নরম চিবুকটা আলতো হাতে চেপে ধরে তীব্র অধিকারবোধ খাটিয়ে ক্রোধান্বিত স্বরে বলে উঠল, হোক সুদর্শন, এই নামটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না মুখে। আর কোনোদিন যাতে না শুনে এসব ইউজলেস গুণগান। শুনতে পেয়েছ? এই শুনতে পেয়েছ? ঈশানের সরুবাহু দুটো আলতো করে ঝাঁকিয়ে উঠল ইরিশ। হঠাৎ ঝাঁকুনি খেয়ে চোখ খোলে ইস্যু। খাটটা কিঞ্চিত কাত করে নিভু নিভু চোখে ইরিশের পানে চেয়ে ঠোঁট উল্টে শোধায়, আপনি কি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আমি সত্যি এখান থেকে মুক্তি চাই। বাড়িতে না হোক, অন্তত এই ইরিশের হাত থেকে মুক্ত করে অনেক দূরে কোথাও। বলুন না, পারবেন? তুমি সত্যিই চলে যেতে চাও? নির্জীব বিষণ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল ইরিশ। তৎক্ষণাৎ হ্যাসূচক মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো সুরে জবাব দেয় ঈশানী, বিশ্বাস করুন, আমার এখানে এই পাপের শহরে একটুও থাকতে ইচ্ছে করে না। স্বপ্নের মাঝেও মানুষের হাহাকার চিৎকারে কলিজা কেঁপে ওঠে আমার। মুখে স্বীকার না করলেও সত্যি তো এইটাই, আমি ইরিশকে প্রচণ্ড ভয় পাই। ভয় পাই ওর নৃশংসতাকে। জেনে শুনে কি কেউ এমন একটা নির্দয় মানুষের সংস্পর্শে থাকতে চায় বলুন? আপনি ইরিশের সঙ্গে লড়াই করে আমাকে এখান থেকে নিয়ে যাবেন, তাই না? কথা বলতে বলতে ইরিশের স্কিনে স্যান্টো গেঞ্জিটা ধরে শূন্যে ঝুঁকে পড়ে ঈশানী। ইরিশ পুনরায় সামলালো ওকে। টেনে টেনে দাঁড় করিয়ে ওর গাঢ় নীল চোখের মাঝে দৃষ্টি স্থাপন করে স্তব্ধ স্বরে বলে উঠল, তোমার গল্পে ইরিশ ইউভান শুধুই খলনায়ক, তাই না সাকুরা? সাকুরা? আশ্চর্য কণ্ঠে একই শব্দে পুনরাবৃত্তি করে ঈশানী। তৎক্ষণাৎ চোখের পলক ছেড়ে হ্যাঁ বোঝালো ইরিশ। মনে মনে বলল, তুমি আমার চোখে সাকুরার মতোই স্নিগ্ধ, পারফেক্ট ইন এভরি ওয়ে। ইরিশের শূন্য চোখে সদ্য জন্মানো অনুভূতির ভাষা বুঝল না ইস্যু। অগত্যায় টলতে টলতে জবাব দিল মেয়েটা, হ্যাঁ, ও সত্যি একটা ভিলেন। আমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, জোর করে এই পাপের শৃঙ্গে আবদ্ধ করে রেখেছে। সাধ্য থাকলে আমি ওকে মেরেই ফেলতাম। কথা শেষ করতে না করতে অকস্মাৎ মুখ বাড়িয়ে ইরিশের গলার মাঝে কামড় বসিয়ে দিল ইস্যু। দিন দুনিয়ার সমস্ত হুঁশ হারিয়ে নেশার ঘরে বোধ হয়ে এত বড় অঘটন ঘটিয়ে ফেলেছে মেয়েটা। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে শক্তভাবে চেপে ধরেছে দুচোয়াল। ধরেছে তো ধরেছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। অথচ রাগে হিংস্র মাফিয়া বসটা আজ নিষ্ফল, নিষ্প্রভ ওর মুখানুভূতি, যার দরুন এত অসহনীয় যন্ত্রণার মাঝেও দূরে ঠেল না ইস্যুকে। দুহাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ ব্যথা সহ্য করে গেল চোখ খিচে। মেয়েটার প্রকাণ্ড কামড়ের তোপে চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে আসার উপক্রম। তবুও টু শব্দটি করল না ইরিশ। মনে মনে বোধ করল ঈশানীর ব্যথায় জর্জরিত হৃদয়টার তুলনায় ওর এটুকু শারীরিক যন্ত্রণা ছিল নিতান্তই নাজুক আর স্বল্প। বেশ অনেকক্ষণ বাদে ধীরে ধীরে চোয়ালের শক্তি কমে এলো ইস্যুর। অগত্যা ঢিলে হয়ে গেল দাঁতের বাঁধন। এক পর্যায়ে পুরোপুরি ওর গলা ছেড়ে দিতেই আস্তে করে মাথাটা ঢলে পড়ল ইরিশের ঢেউ খেলানো বুকের মাঝে। লম্বাটে পুরুষালী গ্রীবা থেকে চুয়ে চুয়ে পড়ছে তরতাজা রক্তস্রোত। অথচ নিজের দগদগে ক্ষতর কথা বেমালুম ভুলে গিয়ে চেতনাহীন পেলব অপসরীটাকে চোখ দিয়ে ঘ্রাস করে নিচ্ছে মাফিয়া বস। স্ফটিকের মৃদু আলোতে কিয়ৎক্ষণ নিষ্প্রভ চোখে ভীত মেয়েটাকে পরখ করে ঠোঁট বাঁকালো ইরিশ। অতঃপর জিভের ডগায় গাল ঠেলে হাসকির স্বরে বলে উঠল, তোমার ডেস্টিনিতে ভিলেন লেখা আছে, তাহলে অযথা কেন হিরোর খোঁজ করছো প্রেম আমার? আজ ভর সন্ধ্যাবেলায় একরাশ কাপড় ভিজিয়েছে ফ্লোরা। হঠাৎ তো কাপড় ভেজানোর কারণ জানতে চাইলে ঈশানীকে বলেছে, ওয়েদার চেক করছিলাম, আগামীকাল তাপমাত্রা 1 ডিগ্রিতে পৌঁছবে, মানে হালকা রোদে বরফ গলতে শুরু করবে।
তাই তাড়াহুড়ো এগুলো পরিষ্কার করে রাখছি, যাতে সকাল সকাল শুকোতে দেওয়া যায়। ফ্লোরার জবাব শুনে ফোঁস দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। আজ আর ওর মাঝে ভাবান্তর নেই কোনো। অযাচিত ভাবনার অনলে সেই সকাল থেকে ডুবে আছে মেয়েটা। ঈশানীর উদাসীন মুখশ্রী নজরে এলে ভ্রু কুঁচকে বাদামি চোখ জোড়া ছোট ছোট করে ফেলল ফ্লোরা। সহসা কাপড় চোপড়ে সাবান লাগাতে লাগাতে ভাবুক ঈশানীকে আচমকা ডেকে উঠে বলল, এই মেয়ে, কি এত ভাবছো তখন থেকে? ফ্লোরার ঝাঁঝালো ডাকে তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেল ঈশানী। এক আকাশসম টানাপোড়েনের তোপে গালের উপর এক হাত ঠেকে চিন্তিত স্বরে জবাব দিল, আমার না কালকে রাতের কিছুই মনে পড়ছে না ফ্লোরা। এতে আবার চিন্তার কি আছে? সকালে উঠে তো দেখলাম নিজের বিছানায় ঠিকই পড়ে পড়ে ঘুমাচ্ছ। হাতের কাজ করতে করতে ঠোঁট উল্টে প্রত্যুত্তর করল ফ্লোরা, না তেমন কিছুই না, আসলে রুমের কোথাও আমার ওড়নাটা খুঁজে পাচ্ছি না, তাই। এমনকি লাউঞ্জেও না, মনের ভুলে কোথায় যে রাখলাম কে জানে। ভবঘুরে মেয়েটা আরও কিছু বলবে তার আর ফুরসত দিল না ফ্লোরা। ইস্যুকে মাঝপথে থামিয়ে দিয়ে তাড়াহুড়ো পায়ে হাত ভর্তি সাবান ফেনা নিয়েই ছুটে গেল লাউঞ্জের দিকে। ফ্লোরের গতিবেগ পর্যবেক্ষণ করে ঘাড় ঘুরিয়ে লাউঞ্জের দিকে উকি দিল ঈশানী। দেখল মাত্রই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছে টমেটো প্রিন্স। ঈশানীর জানামতে এই লোকটাকে দু চোখে দেখতে পারে না ফ্লোরা, তাহলে আজ হঠাৎ এত তাড়া কিসের ওর? লাউঞ্জের ওদিকে দাঁড়িয়ে ওভারকোটে বরফগুলো ছেড়ে ছেড়ে পরিষ্কার করছিল অ্যালেক্স। ঠিক সেই সময় দ্রুত পায়ে ছুটে এলো ফ্লোরা। ফ্লোরাকে দেখা মাত্রই হাতের কাজ থমকে যায় লোকটার, অথচ চোখের সামনে স্থির দাঁড়িয়ে আছে মেয়েটা। অগত্যাই বেহায়া চোখে অধিক বিস্ময়ে তাকিয়ে রইল সোনালি চুলের দুধে আলতা গড়নের ফর্সা মেয়েটার মুখপানে। টমেটো প্রিন্সের এহেন ধ্যানমগ্ন চাহনিতে কিঞ্চিত বিব্রত ফ্লোরা, তাও জড়সড় হয়ে দাঁড়িয়ে ওকে কুর্নিশ জানালো রশ্মিটা। ঠান্ডা গলায় বলল, কালকের কর্মকাণ্ডের জন্য আমি ভীষণ লজ্জিত, পারলে ক্ষমা করে দিবেন। মেয়েটার সুশ্রী মুখ থেকে বের হওয়া মুক্তদানার মতো বাক্যগুলো কামনার ঢেউ তুলে দিল টমেটো প্রিন্সের উদ্ভ্রান্ত হৃদয়ে। সে ধীর পায়ে সামনে এগিয়ে আসতে আসতে ঈষৎ রাগত্ব স্বরে বলল, হুঁ, ক্ষমা করে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে? উদ্বিগ্ন হয়ে চোখ তুলল ফ্লোরা। অ্যালেক্স আরও খানিকটা এগিয়ে এসে ওর সোনালি চুলে আঙ্গুল বুলিয়ে বলল, আই রিপিট, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। লোকটার পেঁচানো কথায় ভরকালো মেয়েটা। সহসা চোখ মুখ কালো করে বলল, কেন এভাবে বলছেন? দেখুন, আপনি যদি চান তো আমি নিজের ভুলের জন্য আপনার পায়ে ধরতেও রাজি, তবুও অহেতুক ঝামেলা করবেন না দয়া করে। কপট হাসিতে ঠোঁট প্রসারিত করল অ্যালেক্স। বলল, বুঝি না, রিস্কা সবসময় বেছে বেছে কেন ইনোসেন্ট মেয়েগুলোকেই প্যান্ট হাউসে রেখে দেয়। কি বললেন? ফ্লোরার কথার প্রত্যুত্তরে লোকটা চোখ নামিয়ে বলে ওঠে, তোমাকে ক্ষমা করার ইচ্ছে নেই, চাইলে অন্য কিছু। নিজের কথাটুকু সম্পূর্ণ করতে পারল না অ্যালেক্স, তার আগেই পেছন থেকে তীক্ষ্ণ স্বরে গলা ছেড়ে ডেকে ওঠে তুষার। ফ্লোরা! তুষারের হঠাৎ ডাকে লাফিয়ে উঠে চাকিতে পেছনে ঘুরল ফ্লোরা। দেখলো লম্বা পা ফেলে এদিকে এগিয়ে আসছে তুষার। ওর মুখভঙ্গিমা এখনো স্বাভাবিক, তবে রক্তিম কটমটে চোখ দুটো দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। ফ্লোরার ভাবনার মাঝে লাউঞ্জে এসে দাঁড়িয়ে পড়ে তুষার। অতঃপর কোনোরূপ কথাবার্তা ছাড়াই আচমকা ওর ফেনা মিশ্রিত হাতটা খপ করে চেপে ধরে হ্যাচকা টানে অ্যালেক্সের থেকে কয়েক হাত দূরে সরিয়ে এনে দাঁড় করালো ফ্লোরাকে। হাতের ব্যথায় মেয়েটা মৃদু আর্তনাতে উফ করে উঠলে ওর পানে চেয়ে গমগমে আওয়াজে প্রশ্ন করল তুষার, এখানে কি? তুষারের ক্ষীণ হয়ে যাওয়া রক্তিম চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার সাহস পেল না ফ্লোরা। সহসা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ফ্লোরার হাতটা শক্ত করে ধরে রাখা অবস্থাতেই অ্যালেক্সের দিকে কঠোর দৃষ্টিপাত করে তুষার ধারালো কণ্ঠে বলে, এখানে ওয়েট করুন 5 মিনিট, আমি ওকে পৌঁছে দিয়ে আসছি। কথা শেষ করে অ্যালেক্সের প্রত্যুত্তরের অপেক্ষা না করেই ফ্লোরা সমেত কিচেনের দিকে চলে গেল তুষার। ভেতরে গিয়ে মেয়েটাকে স্থির দাঁড় করিয়ে তপ্ত স্বরে বলে, কালকে তোমায় নিষেধ করিনি? বলিনি ওই গর্ধবটার সামনে না যেতে? তাহলে আজ আবার ঢ্যাং ঢ্যাং করে ওখানে কেন গেলে? শুষ্ক একটা ঢোক গিলে কণ্ঠনালী ভেজালো ফ্লোরা। মুখ কাচুমাচু করে জবাব দেওয়ার প্রয়াস চালালো কিয়ৎক্ষণ। আসলে আমি ভেবেছিলাম কালকে আমার বোকামির জন্য যদি আপনাদের কিছু।
বাক্য সম্পূর্ণ করার আগে ওকে মাঝপথে ধমকে ওঠে তুষার। একরত্তি মেয়েটাকে চোখ পাকিয়ে বলে, জাস্ট শ্যাট আপ। টমেটো প্রিন্সকে কী ভাবো তুমি? ওর জন্য কী বা হবে আমাদের? লিসেন ফ্লোরা, আমি তোমাকে বড়সড় একজন মাফিয়ার সঙ্গে বিয়ে দেব। তুমি হবে মাফিয়া কুইন, কোন এক মাফিয়া কিংয়ের মনের সাম্রাজ্ঞী, তার বিশাল টেরিটরির একমাত্র রানী। আর তুমি কিনা ভয় পাচ্ছ সামান্য ড্রাগ ডিলার টমেটো প্রিন্সকে? আশ্চর্য। এতক্ষণ যা বলেছিল, কিন্তু শেষ বাক্যগুলোতে নাজুক হৃদয়টা এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফ্লোরার। নিজের অজান্তেই ভীষণ যন্ত্রণায় নীল হয়ে এলো মেয়েটার আদরে মুখমণ্ডল। কখন যে জলের জোয়ারে ভরে উঠল দু চোখের শীর্ণকায় কোটর, সে কথা বলা বাহুল্য। তুষার ভেবেছে বকাবকিটা একটু বেশি হয়ে গেছে বোধহয়, তাই হয়তো মেয়েটা কাঁদছে। সহসা কোনো কথা না বাড়িয়ে ফ্লোরাকে একটু একাকী সময় দেওয়ার প্রয়াসে চুপচাপ বিনা বাক্যে প্রস্থান করল সে। ওদিকে তুষার যেতে না যেতেই ছুটে আসে ঈশানী। উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, তুমি এসব করেছো কাল রাতে? তাহলে ভাবো, আমার তো কিছু মনেই নেই। আমি যেন আরও কি ভুল করে বসে আছি। ঈশানী কথা বলছিল অনর্গল, তখনই ওর চোখ আটকালো ফ্লোরার বিমর্ষ ওকিপুটে। যতই বকাবকি শুনুক না কেন, মেয়েটাকে এর আগে কখনো এমন বিধ্বস্ত রূপে আবিষ্কার করেনি ঈশানী। আজই প্রথমবার। চঞ্চল হাসি খুশি মেয়েটার হলোটা কি হঠাৎ? মস্তিষ্কের অজ্ঞাত ভাবনায় তৎক্ষণাৎ মৃদু স্বরে জিজ্ঞেস করল ঈশানী। বলল, ফ্লোরা, কি হয়েছে তোমার? আজ আর একগাল হেসে প্রত্যুত্তর করল না ফ্লোরা, বরং ঈশ্বর প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখ মুছতে মুছতে এক ছুটে চলে গেল নিজের কক্ষে। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 22। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।